যে এলাকায় বসবাস সে এলাকার স্কুলে শিশুদের ভর্তি নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর। মুক্তিযুদ্ধ ও বিজয়ের ইতিহাস জানানোর আহ্বান। মুক্তিযুদ্ধের যে ইতিহাস এবং বিজয়ের যে ইতিহাস, এই ইতিহাস প্রতিটি শিশুকেই এখন থেকে শিখতে হবে, জানতে হবে। বিজয়ের ইতিহাস না জানলে পরে জীবন যুদ্ধে বিজয় অর্জন করা সেই অনুপ্রেরণা আমাদের শিশুরা পাবে না। স্বাগত জানিয়ে বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার তাগিদ শিক্ষাবিদদের। এই সিদ্ধান্তের ফলে সারা দেশে বিভিন্ন এলাকায় ভালো ভালো স্কুল তৈরি হবে। শিশুর অধিকার প্রতিষ্ঠার বিষয়টি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করলেন, সেটাকে বাস্তবায়ন করা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি পারমিতা হিন এবং আমি রঞ্জন শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশে এখন ক্রান্তিকাল চলছে, বললেন মির্জা ফখরুল। সংকট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। বিদেশিদের রেড অ্যালার্ট জারি বাংলাদেশের জন্য লজ্জাজনক, মন্তব্য এরশাদের। বললেন, দেশে গণতন্ত্র নেই, সব জায়গায় চলছে দলীয়করণ। বিতর্কিত কাজ করেও বারবার পা পেয়ে যান সুন্দরগঞ্জের এমপি লিটন। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে সহযোগিতা আর দলীয় লোকদের হয়রানির অভিযোগ। মিনা দুর্ঘটনায় নিহতদের লাশ ফিরিয়ে আনার বিষয়ে অনুমতি দেয়নি সৌদি সরকার। ৭৯ জন নিহতের পরও এখনো ৭০ জন নিখোঁজ, জানালেন ধর্মসচিব। এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুজাহিদ ও সালাউদ্দিন কাদেরের চূড়ান্ত রায়ের রিভিউ আবেদন করতে হবে ১৫ অক্টোবরের মধ্যে। দণ্ড পরিবর্তনের সুযোগ নেই, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। দেশের প্রতিটি এলাকার শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে স্থানীয় স্কুলে ভর্তি করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যে এলাকায় বসবাস সে এলাকার স্কুলে ভর্তি হওয়া শিশুদের অধিকার, আর এ বিষয়টি তদারক করতে নিজ কার্যালয়কেও নির্দেশ দেন তিনি। বিশ্ব শিশু দিবসে সকালে রাজধানী শিশু একাডেমিতে এক আলোচনা সভায় তিনি বক্তব্য দেন। এ সময় প্রধানমন্ত্রী গৃহকর্মী শিশুদের নির্যাতনের মানসিকতা বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, তাদেরও শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিটি শিশুর অধিকার, তবে শিক্ষা জীবনে প্রবেশ করতে অনেক শিশুকেই এরকম কষ্টকর অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় শিক্ষা জীবনের শুরুতে। তাই এমন অনভিপ্রেত ঘটনা বন্ধ করার দাবি অনেক দিনের। বিশ্ব শিশু দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি শিশুর শৈশব হতে হবে আনন্দময়। একদিকে তাদের লেখাপড়ার অধিকার নিশ্চিত করতে হবে, অন্যদিকে খেয়াল রাখতে হবে তাদের উপর যেন বইয়ের বোঝা চাপিয়ে দেয়া না হয়। যে এলাকায় যারা বসবাস করবে সেই এলাকায় স্কুলের শিশুরা ভর্তি হবে, এটা তাদের অধিকার। এটা সরাসরি তাদেরকে আগে ভর্তি করে নিতে হবে। তারা যদি লেখাপড়া শিখে ছাপানো প্রশ্নপত্র পড়ে উত্তর দিয়ে স্কুলে ভর্তি হতে পারে, তাহলে স্কুল কি শেখালো? প্রাইমারি শিক্ষা মন্ত্রণালয় অবশ্যই এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন, আর প্রাইম মিনিস্টার অফিস থেকে এটা যেন কোঅর্ডিনেট করা হয়, তারা যেন লক্ষ্য রাখেন যে কাজগুলি ঠিকমতো হচ্ছে কি না। শেখ হাসিনা বলেন, দেশের ১৬ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে, তাই কোনো পথ শিশুকে যেন অনাহারে না থাকতে হয় তা নিশ্চিত করতে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দেন তিনি। অনেক সময় অনেক শিশুদের বাড়িতে নিয়ে আসেন কাজ করতে, কিন্তু সেই শিশুদেরও লেখাপড়ার অধিকার রয়েছে। আর ওই ফ্রিজ থেকে একটু মিষ্টি খেলো কেন অমনি তাদের মারা বা তাদেরকে উপরে অত্যাচার করা, মানুষ এইভাবে এত নির্দয় কিভাবে হয় আমি এটা চিন্তা করে পাই না। কোনোভাবেই শিশুদের নির্যাতন কখনো মেনে নেওয়া যাবে না, এটা বন্ধ করতে হবে। আর শিশুদের কোনো রকম কোনো ঝুঁকিপূর্ণ তাদের ক্ষতি হোক এ ধরনের কোনো কাজ তাদের দিয়ে করানো যাবে না। এ সময় শিশু একাডেমিতে শিশু জাদুঘর এবং প্রস্তাবিত শেখ রাসেল গ্যালারি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। কোনো ভর্তি পরীক্ষা না নিয়ে দেশের প্রতিটি এলাকার শিশুদের স্থানীয় স্কুলে ভর্তি করার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদরা।
তবে এই ধরনের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশের সব স্কুলের মান ও অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন বলেও মনে করেন তারা। আর এক্ষেত্রে শিক্ষা খাতে বাজেট বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদরা। প্রতি বছরই ডিসেম্বর জানুয়ারিতে সন্তানদের স্কুলে ভর্তি নিয়ে রীতিমতো যুদ্ধে নামতে হয় অভিভাবকদের। এক্ষেত্রে সবারই দৃষ্টি নির্দিষ্ট কিছু বিদ্যালয়ের দিকে। এতে অভিভাবকের পাশাপাশি খুদে শিক্ষার্থীদেরও কম ঝামেলা পোহাতে হয় না। এমন বাস্তবতায় কোনো ভর্তি পরীক্ষা না নিয়ে দেশের প্রতিটি এলাকার শিশুদেরকে স্থানীয় স্কুলগুলোতে ভর্তি করার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদরা। প্রাথমিক শ্রেণীতে ভর্তির বিষয়ে যে পরামর্শটা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন সেটাও আমাদের দেশের জন্য কল্যাণকর হবে। 9 বছর পর্যন্ত বাধ্যতামূলক রাষ্ট্রীয় খরচে নির্বাহ করার কথা বলা হয়েছে। শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে। আর 12 বছর পর্যন্ত সুযোগ দিতেই হবে। তো সেই জায়গা থেকেই তো প্রধানমন্ত্রী ফিরে এসে তিনি তার অঙ্গীকারটা আবার পুনর্ব্যক্ত করলেন। এটা হচ্ছে প্রত্যাশার জায়গা। আর এ ধরনের পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষাক্ষেত্রে বাজেট বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আরো বেশি তৎপর হতে হবে বলে মনে করেন তারা। ওনার নির্দেশনা উনি দিয়েছেন, প্রাপ্তির জায়গা থেকে এখন মন্ত্রণালয়গুলোর দায় এবং দায়িত্ব দুটোই এটা বাস্তবায়ন করা। এই বিদ্যালয়গুলোর একটা নিম্নতম মান যাতে থাকে, যাতে মা বাবা আগ্রহী হন ওইখানে তাদের শিশুদের পাঠাতে। এখনই পদক্ষেপ নিলে 8 জানুয়ারি থেকেই এই নির্দেশনা বাস্তবায়ন সম্ভব বলেও মনে করেন শিক্ষাবিদরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশে ক্রান্তিকাল চলছে বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষের অধিকার আদায়ে এখন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। আমি আশা করব যে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আপনারা যারা মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য একইভাবে আমরা বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করব। মুক্তিযোদ্ধা জাতীয়তাবাদী দল সফল হবেন এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। বিদেশিদের রেড অ্যালার্ট জারি করায় দেশের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। সকালে রাজধানীর বনানীতে রংপুর বিভাগীয় জাতীয় পার্টির প্রতিনিধি সভায় বক্তব্য দেন তিনি। এ সময় এরশাদ বলেন, দেশে কোনো গণতন্ত্র নেই, সব জায়গায় দলীয়করণ চলছে। বিদেশিরা রেড অ্যালার্ট দিয়েছে, কত বড় লজ্জার কথা দেশের জন্য। কত ছোট হয়েছে আমাদের দেশ, বিদেশে চলে যাচ্ছে। আমাদের সবচেয়ে বড় যেটা আয় উৎস গার্মেন্টস সেক্টরের লোক বাইরে আসছে না, তারা বলছে বাইরে দেখা করো, বাংলাদেশ আসতে ভয় পাচ্ছে। কি দেশ হলো, কিসের গণতন্ত্র হলো? আমরা সবাই জানি গণতন্ত্রের চিহ্ন এখানে নাই, প্রাণহীন গণতন্ত্র, সুশাসনের অভাব। আজকে বিজেপি রাস্তায় দেখি, তাতে কি মানুষের শান্তি ফিরে আসছে, স্বস্তি ফিরে আসছে? এটা কিসের লক্ষণ? যে দেশে আইনের শাসন নাই, নিরাপত্তা নাই, জীবনের নিরাপত্তা নাই, বাঁচার অধিকার করা নাই, কথা বলার অধিকার নাই। সরকার সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বিদেশি নাগরিক হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে গাজীপুরের শফিপুরে আনসার একাডেমিতে 33তম বিসিএস কর্মকর্তাদের প্রশিক্ষণ ও কুচকাওয়াজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এই হত্যার রহস্য বের করার জন্য আমরা প্রচেষ্টা নিচ্ছি এবং আমাদের গোয়েন্দা, আমাদের পুলিশ, আমাদের নিরাপত্তা বাহিনী, আমাদের সর্বস্তরের নিরাপত্তা বাহিনী তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আমরা আশা করছি আমরা খুব শীঘ্রই এর মূল রহস্যটা কি এবং কারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবই আমরা আপনাদের কাছে জানাতে পারব। কারাগারে প্রায় 1000-এর উপরে অবৈধ নাগরিক এখানে ছিল। তাদের কারাগারের মেয়াদ, শাস্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তারপর তারা বাড়ি যাচ্ছে না। তাদের বিদেশি দূতরাও তাদেরকে বলা হওয়ার পরেও তাদের কাছে নিচ্ছে না। এটাও একটা কিন্তু আমাদের কাছে রয়ে গিয়েছে। আর এই মুহূর্তে 2,14,700 বিদেশি আমাদের বাংলাদেশে বিভিন্ন পেশায় বিভিন্ন কাজে এখানে কাজ করছে। 2 বিদেশি খুন হওয়ার পর কঠোর নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে গুলশান ও বাড়িধারা কূটনৈতিক এলাকায় শুরু হলো সিসিটিভির রক্ষণাবেক্ষণের কাজ। দুপুরে বাড়িধারা ইউএন ব্রিজ এলাকার সিসিটিভিগুলো ঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করতে দেখা যায় রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের কর্মীদের।
ওই প্রতিষ্ঠানের একজন প্রকৌশলী জানান, পর্যায়ক্রমে এই এলাকায় লাগানো 105টি নিরাপত্তা ক্যামেরায় ঠিকঠাক আছে কিনা তা খতিয়ে দেখা হবে। এদিকে আজও কূটনৈতিক পাড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিভিন্ন রাস্তায় টহলের পাশাপাশি সন্দেহ হলেই যানবাহন ও যাত্রীদের দেহ তল্লাশি করছেন তারা। এখন এটা রেগুলার মেনটেনেন্স, যে কখনো একটু ক্যামেরায় ধুলা ময়লা পড়ে, সামনে পোকামাকড় বাসা বাঁধে, এইরকম মৌমাছি বাসা বাঁধছে, তারপরে অনেক সময় টিউনিং করার প্রয়োজন হয়, জুম কম বেশি করার প্রয়োজন হয়, এইগুলো মেনটেনেন্স করা যায়। আর কখনো দেখা যাচ্ছে ভিতরে হিট হচ্ছে কেমন, ইউপিএসে কোনো প্রবলেম আছে কিনা, ব্যাকআপ ঠিক মতো আছে কিনা, এগুলো চেক আপ করা। বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিকদের নিরাপত্তার জন্য সব ব্যবস্থা নিয়েছে পুলিশ। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সকালে রাজধানীতে অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান পুলিশ মহাপরিদর্শক। তিনি আরো বলেন, কোনো দেশ তাদের নাগরিকদের চলাচলে সতর্কতা দিতেই পারে, তবে বাংলাদেশ সবার জন্য নিরাপদ। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বা সরকার যদি তাদের দেশের নাগরিকদের জন্য কোনো সাবধানবাণী দেয়, সেই ব্যাপারে আমাদের বক্তব্য কিছু নেই। আমরা মনে করি বাংলাদেশ এখনো নিরাপদ জায়গা, বিদেশিদের জন্য সকলের জন্য নিরাপদ জায়গা, এবং বিদেশিদের নিরাপত্তার জন্য আমাদের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং তাদের উদ্বেগ উৎকণ্ঠার কোনো কারণ নেই। সন্ধ্যার সময় আরো থাকছে, জাপানি নাগরিক হত্যার ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতা বিপ্লব, চট্টগ্রামে ছিলেন মূর্তিমান আতঙ্ক, মন্তব্য নির্যাতিতদের, রয়েছে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগ। মিনা দুর্ঘটনায় নিহত বাংলাদেশি হাজিদের লাশ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সৌদি সরকার এখনো অনুমতি দেয়নি বলে জানিয়েছেন ধর্মসচিব। লাশ আনার ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ধর্মসচিব। তিনি আরো জানান, মিনা দুর্ঘটনায় পদদলিত হয়ে নিহত বাংলাদেশির সংখ্যা 79 জন এবং নিখোঁজ রয়েছেন 70 জন। এবার বাংলাদেশ থেকে 1,01,158 জন হজ পালন করতে সৌদি আরব যান। হজ পালনকালে মিনায় পদদলিত হয়ে এখনো পর্যন্ত কতজন বাংলাদেশি হাজি নিহত বা আহত হয়েছেন সে বিষয়ে সার্বিক তথ্য এখনো পাওয়া সম্ভব হয়নি। আমি সর্বশেষ আজকে এখান থেকে হজ ব্যবস্থাপনা শেষে দেশে ফিরে সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ধর্মসচিব চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান। তিনি বলেন, সৌদি সরকারের অব্যবস্থাপনার কারণেই দুর্ঘটনার শিকার হাজিদের সঠিক তথ্য পাওয়া সম্ভব হয়নি। ট্রাক ঢুকতে দেয় নাই, ইভেন আমাদের মেডিকেল টিম ঢুকতে দেয় নাই, তাদের অ্যাম্বুলেন্স ঢুকতে দেয় নাই। যে দুর্ভোগগুলো আসছে এটাও কিন্তু এই অচল অবস্থার কারণে। ওদের প্রশাসন একদম রিজিড এবং নিষ্ঠুর টাইপের। কোন মানুষটি কোথাকার কখন মারা গেছে, কার আত্মীয়, এভাবে শনাক্ত করা খুবই কঠিন ব্যাপার। তবে মিনা দুর্ঘটনায় এ পর্যন্ত 79 জন বাংলাদেশি নিহত এবং 70 জন নিখোঁজের তথ্য পাওয়া গেছে। এছাড়া 129 জন হাজির স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানান তিনি। নর্মাল হজ যাত্রী যারা মারা গেছে 129 জন, তার ভিতরে পুরুষ 105 জন এবং মহিলা 24 জন। মিনার ঘটনার 79 জন মারা গেছে আর 70 এর নিখোঁজ ছিল, এও কমে যাচ্ছে। এদিকে হজ পালনকালে কারো মৃত্যু হলে হাজিদের মরদেহ দেশে পাঠানোর নিয়ম না থাকায় নিহত বাংলাদেশি হাজিদের মরদেহ ফেরত চাওয়ার বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। হজ যাত্রীদের ডেড বডি সাধারণত তারা কোনো দেশে পাঠায় না। সেক্ষেত্রে ইরান একমাত্র ব্যক্তি এই পর্যন্ত তাদের 466 জনের মধ্যে 132 জনের অনুমতি পেয়েছে। অন্য কোন দেশ পেয়েছে বলে আমার জানা নেই, বাংলাদেশও এখনো পর্যন্ত পায় নাই। তো সেই ক্ষেত্রে ফেরত আনতে সরকার চাচ্ছে কিনা, এই প্রশ্নটা পররাষ্ট্র মন্ত্রণালয়কে করতে হবে। এ বিষয়ে সোমবার মন্ত্রিসভায় সিদ্ধান্ত হতে পারে বলেও জানান ধর্মসচিব। সমস্ত মেডিকেল টিম। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চূড়ান্ত রায়ে আইনি প্রক্রিয়ায় কোনো ত্রুটি না থাকলে রিভিউ আবেদনে জামায়াত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর দণ্ড পরিবর্তন হওয়ার সুযোগ কম বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত জানান, রিভিউয়ে সাজার পরিবর্তন হয়েছে, এটাও নজিরবিহীন। যদিও আসামি পক্ষের আইনজীবী মনে করেন বিচারকরা তাদের ক্ষমতা বলে রিভিউয়ে মৃত্যুদণ্ডের সাজা কমাতে পারেন। আফজাল হোসেনের রিপোর্ট।
সর্বোচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে 15 দিনের মধ্যে রিভিউ চাইতে পারবে সংক্ষুব্ধ যে কোনো পক্ষ। সে হিসেবে আগামী 15 অক্টোবর শেষ হচ্ছে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউয়ের সুযোগ। এরই মধ্যে রায়ের বিরুদ্ধে রিভিউয়ের সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই দুই মানবতা বিরোধী। যদিও আপিল বিভাগ দণ্ডের বিরুদ্ধে নয়, বরং রায়ে আইনি প্রক্রিয়ার ব্যত্যয় ও ভুল ত্রুটি সংশোধনের জন্য রিভিউ করা যাবে বলে মতামত দিয়েছেন। অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম বলেন, এসব বিষয় ছাড়া রিভিউ আবেদন মঞ্জুর হওয়ার সুযোগ কম। অ্যাপিল শুনানি যেরকম মেরিটের উপরে বিবেচনা করা হয়, এখানে সেই বিবেচনার অবকাশ নাই। যে ভুলটা একদম অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ দ্য রেকর্ড, যেটা বলে মানে আইনের ভাষায়, সেটা আছে কিনা, সেটা না থাকলে স্কোপ কম। সর্বোচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে রিভিউ করে দণ্ডের পরিবর্তন হয়েছে এ ধরনের ঘটনা নজিরবিহীন। যদিও আসামিপক্ষ বলছে বিচারকরা চাইলে রিভিউ রায়েও দণ্ড পরিবর্তন সম্ভব। যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এই দণ্ডটাও রিডিউস হতে পারে, অর্থাৎ এই দণ্ডটা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এই সামগ্রিকভাবে রায়টাকে পর্যালোচনা করা হবে রিভিউতে। এই পর্যালোচনা করার পরে আপিল বিভাগ যে রায় দেবে, সেই রায়টি চূড়ান্ত রায় হবে। আইনগত ত্রুটি বিচ্যুতি যদি না থাকে, রিভিউ পিটিশন উইল বি রিজেক্টেড। রিভিউ পিটিশনের মধ্যে কখনো কোনো সময় যে অ্যাপিলেট ডিভিশনের মামলার রায়ের কোনো পরিবর্তন ঘটেছে আমি দেখিনি। সংশ্লিষ্টরা বলছেন, মৃত্যু পরোয়ানার আসামি মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদন করলে তা দ্রুত নিষ্পত্তির জন্য আবেদন করা হবে। ফলে রায় কার্যকরে অপেক্ষা করতে হবে রিভিউ নিষ্পত্তি পর্যন্ত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তখন 75-এর ষড়যন্ত্রকারীরা তৎপর হয়ে উঠেছে বলে মনে করছেন আওয়ামী লীগ নেতারা। সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্য দেন তারা। এ সময় সাধারণ মানুষকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সচেতন হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। বিএনপি জামাত ঘূর্ণয়মান চাকায় পরিণত করেছিল দুর্নীতি আর দুঃশাসনের মাধ্যমে। সেই চাকাকে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা ধাবমান চাকায় পরিণত করেছেন। সুতরাং সমস্ত ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দিতে হবে, তাহলেই এই অগ্রগতির চাকা ধাবমান গতিতে এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশ আজকে এই অবস্থায় আজকে এনেছে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা। আমরা কেবলমাত্র আনন্দে উদ্বেলিত না, আমরা সতর্ক দৃষ্টি রাখব ষড়যন্ত্রকারীদের প্রতি। ষড়যন্ত্রকারীরা কিন্তু এখন আবার সব দিক দিয়ে ষড়যন্ত্র শুরু করেছে এবং করবে। এরা কোনো অবস্থাতেই দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, শেখ হাসিনার ব্যক্তিত্ব যেভাবে সমস্ত বিশ্বব্যাপী যেভাবে প্রতিষ্ঠিত হচ্ছেন, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র কিন্তু আজকে আরো বেশি প্রবল হবে, এটাই স্বাভাবিক। কাজে আমাদেরকে আনন্দে উদ্বেলিত না, আমাদেরকে অত্যন্ত প্রহরীর মতো সজাগ থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করেও বারবার পার পেয়ে গেছেন গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে নানাভাবে সহযোগিতা আর দলের নেতাকর্মীদের হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সবশেষ এক শিশুকে গুলি করে আবারও দেশ জুড়ে সমালোচিত এই সংসদ সদস্য। আরো জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। 2013 সালের 28শে ফেব্রুয়ারি জামাত নেতা সাইদির ফাঁসির রায় ঘোষণার পর সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় নারকীয় তাণ্ডব চালায় জামাত শিবিরের ক্যাডাররা। নির্মমভাবে 4 পুলিশকে পিটিয়ে হত্যার পাশাপাশি ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়ে ধ্বংসযজ্ঞে পরিণত করে বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ি ও রেল স্টেশন। ওই ঘটনার পর প্রশ্ন ওঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের ভূমিকা নিয়ে। জামাত নেতা কাশেম তার কিন্ডারগার্টেন স্কুল বন্ধ করে দেয়। পরবর্তীতে এমপি সাহেব তার লোকজন দিয়ে কিছু টাকার বিনিময়ে আবার ওই স্কুল চালু করে দেন। 28শে ফেব্রুয়ারি একটা ঘটনা ঘটবে, উনি সম্ভবত উনি জানেন। উনি 27শে ফেব্রুয়ারির মধ্যেই রেলওয়ের যে অফিস আছে, অফিস থেকে ওনার চেয়ার টেবিল আসবাবপত্র সব সরিয়ে নিয়ে গেছে। সরিয়ে নিয়ে উনি ঢাকায় চলে গেছেন। শিবিরের তাণ্ডব লীলার পর দেশ জুড়ে সুন্দরগঞ্জ জামাত অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত হলেও উপজেলায় আওয়ামী লীগকে সংগঠিত না করে 12 বছর ধরে তিনি সভাপতির পদ আঁকড়ে আছেন বলে অভিযোগ স্থানীয় নেতাকর্মীদের। মঞ্জুরুল ইসলাম লিটন কৌশলে
দলের লোকজনকে বাদ দিয়ে সে মন গড়ো দল চালিয়ে যাচ্ছে। তিনি অভিভাবকের দায়িত্ব পালন না করে উল্টো ওই জামাত শিবিরকে তিনি লালন পালন করছেন। এমন পরিস্থিতিতে দলের নীতি নির্ধারকদের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন নেতাকর্মীরা। সুন্দরগঞ্জের মানুষকে বাঁচানোর জন্য হলো জননেত্রী শেখ হাসিনার দিকে আমরা চেয়ে আছি, ওনার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য। সবশেষ গত 2রা অক্টোবর সংসদ সদস্য লিটন সুন্দরগঞ্জের গোপালচরণ এলাকায় শিশু সৌরভকে প্রকাশ্যে রাস্তায় গুলি করে সারা দেশে আলোচনার শীর্ষে চলে আসেন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। এদিকে আজ হাইকোর্টে আইনজীবীর মাধ্যমে আগাম জামিন আবেদন করেছেন মঞ্জুরুল ইসলাম লিটন। কনিয় হোসের লাশ দাফন ও হত্যা মামলার সার্বিক খোঁজ খবর নিতে জাপানি প্রতিনিধি দল রংপুরে জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেছেন। পুলিশি প্রহরায় গোপনীয়তা রক্ষা করে 3 সদস্যের প্রতিনিধি দলটি দুপুরে শহরের কাচারি বাজারে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। এ সময় জেলা প্রশাসক রাহাত আনোয়ার এবং অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাল ফারুকের সঙ্গে প্রায় আধ ঘন্টা কথা বলেন তারা। জাপানি প্রতিনিধি দল মর্গে রাখা হোসিওর লাশ দাফনের বিষয়ে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা চেয়েছেন বলে জানা গেছে, তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি তারা। এদিকে মামলার তদন্ত চলমান থাকলেও খুব একটা অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। আমাদের তদন্ত চলছে, তদন্তের কাজ চলমান। তদন্তের স্বার্থে কাউকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কাউকে আটক করা হচ্ছে, এগুলো হচ্ছে তদন্তের পার্ট। তদন্ত শুড গো আনইন্টারাপ্টেড। সো এই বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করি। জাপানি নাগরিক হত্যা মামলায় গ্রেফতার বিএনপি নেতা রাশেদুন নবী খান বিপ্লব 90-এর দশকে বন্দরনগরীর চট্টগ্রামে ছিল এক আতঙ্কের নাম। অপহরণ, চাঁদাবাজি, এমনকি প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সে সময়ে তার হাতে নির্যাতনের শিকার হওয়ার মনে করেন বিপ্লবের পক্ষে বড় ধরনের অপরাধ করা সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দীর্ঘদিন পর আবারও আলোচনায় আসলেন বিএনপি নেতা রশিদুন নবী বিপ্লব। রংপুরে জাপানি নাগরিক কুনিও হোসে হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে 1 দশক চট্টগ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 1990 সালে বিপ্লব চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি হন। আর 91 সালে বিএনপি ক্ষমতায় আসার পর মেডিকেল সহ আশপাশের এলাকায় রাজত্ব কায়েম করে বিপ্লবের অনুসারী সন্ত্রাসী বাহিনী। সে সময় শিবিরের কিলিং স্কোয়াডের সাথে বিপ্লবের ছিল সুসম্পর্ক, এমনই দাবি তখনকার মেডিকেল শিক্ষার্থীদের। বিভিন্ন জায়গায় সে ভাড়াটিয়া হিসেবেও যাইতো। চট্টগ্রাম মহানগরের ছাত্রদলের বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের সাথেও তার সম্পর্ক ছিল এবং সে জামাত শিবিরের তৎকালীন যে কিলার বাহিনী ছিল, নাসির বাহিনী বা অন্যান্য বাহিনীর সাথে তার রীতিমতো যোগাযোগ ছিল। 1996 সনে যখন আমরা 4র্থ বর্ষের ছাত্র, তখন সে আমাকে গুলি করে। সেই থেকে আমি অসুস্থ জীবনযাপন করছি। সে শুধু আমাকে গুলি করেছে বা মেডিকেল উৎপাদ তা নয়, ওই সময় আমার জানা মতে সে চট্টগ্রাম শহরে নানান রকম অপরাধের সঙ্গে জড়িত ছিল। 1997 সালে নগরীর লাভলিন এলাকার অ্যাপোলো 11 পেট্রোল পাম্পে ডাকাতি করতে গিয়ে ম্যানেজারকে গুলি করে হত্যার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তারও করেছিল। ছাত্র জীবন থেকে তাকে দেখেছি সমস্ত রকম অপরাধের সঙ্গে সে জড়িত এবং সবাই কিন্তু আমরা পাশ করে ডাক্তার হয়ে গেছি, কিন্তু সে পড়ালেখা ছেড়ে দিয়েছে এবং সে এখনো অপরাধ করেই চলছে। সে হচ্ছে ঠান্ডা মাথার একজন খুনি এবং সন্ত্রাসী। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির সন্ত্রাসী তালিকায়ও নাম ছিল এই বিপ্লবের। সবশেষ 2008 সালে ফেন্সিডিল সহ চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেছিল র্যাব। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। স্কাউট আন্দোলনের মাধ্যমে আগামী প্রজন্মকে আত্মনির্ভরশীল, প্রযুক্তি ব্যবহারে দক্ষ ও মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ স্কাউটসের 44তম জাতীয় কাউন্সিলের বার্ষিক সভায় এই আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, স্কাউটিং এর পাশাপাশি শিশু কিশোরদের মধ্যে দেশপ্রেমের অনির্বাণ শিখা জেলে দিতে হবে, যাতে তারা দেশ ও দেশের মানুষকে ভালোবাসতে পারে। এ সময় আধুনিক সমাজ গঠনে আগামীতে দেশের প্রতিটি পাড়া, মহল্লা ও গ্রামে ওপেন স্কাউট গ্রুপ করে স্কাউটিং এর সুফল পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়াও সম্প্রতি নেপালে ভূমিকম্পে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ স্কাউটস দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলেও জানান রাষ্ট্রপতি। পরে বাংলাদেশের দক্ষ স্কাউটারের হাতে স্কাউটিং এর সর্বোচ্চ পদক রৌপ্য ব্যাঘ্র ও রৌপ্য ইলিশ তুলে দেওয়া হয়।
দুর্নীতি দমন কমিশন দুদকের সঙ্গে বৈঠক করেছে আন্তর্জাতিক মানি লন্ডারিং বিশেষজ্ঞ দল। বৈঠক শেষে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনায় বিভিন্ন তথ্যের বিষয়ে প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছে। মুদ্রা পাচার ও সন্ত্রাসী অর্থায়ন বন্ধে বাংলাদেশের নেওয়া পদক্ষেপের বিষয়ে জানতে ঢাকায় আসে এশিয়া প্যাসিফিক গ্রুপ এপিজির আন্তর্জাতিক মানি লন্ডারিং বিশেষজ্ঞ দল। 8 সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ডেভিড শ্যানন। 2 সপ্তাহের সফরে প্রতিনিধি দলটি অর্থ, পররাষ্ট্র, আইন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে বৈঠক করবে বলে জানা গেছে। অনেকগুলো খাতের ভিতরে করাপশনটা হলো একটা হাই রিস্ক। হ্যাঁ, এখন এইটা মিটিগেশনের জন্য আমরা যে সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করি সেই পদক্ষেপগুলো আমরা তাদেরকে তুলে ধরেছি। আমাদের সিপিসি আছে, তারপরে আমাদের আপনার করাপশন প্রিভেনশন কমিটি আছে, তারপরে আমাদের ইন্টিগ্রেটেড ইউনিট আছে। এগুলোর মাধ্যমে আমরা দেশব্যাপী করাপশন প্রিভেনশন করার জন্য, এনএস ক্রিয়েট করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। বড় ধরনের ব্যাংক করাপশনগুলো কি কি হয়েছে, ওগুলোর জন্য আমরা কি কি স্টেপ নিয়েছি, এই বিষয়গুলো আমাদের কাছে জানতে চেয়েছে এবং আমরা যথাযথভাবে তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ এনে পরীক্ষা বাতিলের দাবিতে আজও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয় শিক্ষার্থী ও অভিভাবকেরা। পরে সেখান থেকে বিভিন্ন দলে ভাগ হয়ে আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনের সমর্থনে লিফলেট বিতরণ করে তারা। আগামীকালও কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করছে তারা। এ সময় তারা সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের গণজমায়েতে অংশ নেওয়ার আহ্বান জানান। লিফলেট ছাপানো হয়েছে এবং এর মাধ্যমে আমরা সর্বস্তরের জনগণ অর্থাৎ ছাত্র, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, যারা ভর্তি ইচ্ছুক এবং যারা মেডিকেল কলেজের ইন্টার্ন সহ সবাইকে আগমন জানাচ্ছি আমাদের সাথে। এবং এই লিফলেটে বলা হচ্ছে কালকের যে কর্মসূচি সেই অনুযায়ী কালকে সকাল 10টার দিকে শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হব আমরা একসাথে। তুরস্কের আঙ্কারায় শান্তি সমাবেশে বোমা হামলার জন্য রিসেপ তাইপ এরদোয়ানের সরকারকে দায়ী করেছে তুরস্কের সরকার বিরোধীরা। ওই ঘটনার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু বলেছেন, হামলায় আত্মঘাতী বোমা ব্যবহারের আলামত পাওয়া গেছে। শনিবার ইস্তাম্বুল সহ দেশটির বেশ কয়েকটি শহরে বিক্ষোভ র্যালি বের করা হয়। বিক্ষুব্ধ লোকজন শান্তি সমাবেশে হামলার জন্য সরকারকে দায়ী করে স্লোগান দেয়। তুরস্কের ক্ষমতাসীন একে পার্টিকে বর্তমান সহিংসতার জন্য দায়ী করে সরকারের পদত্যাগের দাবি জানায় বিক্ষোভকারীরা। কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে আত্মঘাতী এ বোমা হামলায় কয়েকশো মানুষ হতাহতের ঘটনায় 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে তুর্কিরা। শনিবার কুর্দি ও বামপন্থী সংগঠনগুলো আয়োজিত শান্তি সমাবেশে জোড়া বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে 95 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে 250 শতাধিক মানুষ। এখনো পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তবে কুর্দি বিদ্রোহী দল পিকেকে বা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট এই হামলার জন্য দায়ী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু। আগামী জানুয়ারিতে নির্ধারিত সময়ে বাংলাদেশে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেট। বিভিন্ন দেশের প্রচার মাধ্যমে এই আসর অন্য কোথাও সরিয়ে নেওয়া হবে বলে যে তথ্য প্রচার হচ্ছে তা ভিত্তিহীন বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। সে সঙ্গে আইসিসির চলমান সভায় অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেট ও অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও দাবি করেছেন তিনি। আন্ডার-19 নিয়ে দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রচার মাধ্যমে বিভিন্ন রকম বিভ্রান্তিকর অনেক কথাবার্তা হচ্ছে, তো সেরকম আসলে কিছুই হয় নাই। বাংলাদেশে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জানুয়ারি 2016 হওয়ার কথা, সেভাবেই সবকিছু প্ল্যান ওয়াইজ চলছে। আইসিসি মিটিংয়ে এরকম কোনো বাংলাদেশের ব্যাপারে যেটা অবশ্যই যেহেতু ইভেন্টটা 3 মাস দূরে, তো সেটা নিয়ে একটা আলোচনা হবে, প্রস্তুতি নিয়ে আলোচনা হবে। সেটা হয়তো অনেকে হয়তো মনে করছেন যে বাংলাদেশ থেকে বিশ্বকাপ চলে যাচ্ছে বা কিছু, সেরকম আসলে কিছু না। আমরা জানতে পেরেছি যে সবাই বাংলাদেশ আন্ডার-19 বিশ্বকাপ করার ব্যাপারে খুবই পজিটিভ। অন্যান্য মেম্বার কান্ট্রিজগুলোরও সাপোর্ট আছে। সেটা হয়তো যখন আমাদের
প্রধান নির্বাহী এবং বোর্ড প্রেসিডেন্ট ওনারা যখন ফিরবেন তাদের কাছ থেকে এটা ভালো জানা যাবে। তবে এই ধরনের যে কোনো আলোচনা সেটা বোর্ড মিটিংয়ে এটা হওয়ার কথা না, এটা হচ্ছে অন দ্য সাইডলাইন্স অফ দ্য মিটিং এটা হতে পারে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফর সামনে রেখে প্রথম দিনের মতো অনুশীলন শুরু করেছে বাংলাদেশ এ দল। দলে ডাক পাওয়া 15 ক্রিকেটারের সবাই এদিন ক্যাম্পে উপস্থিত ছিলেন। সাম্প্রতিক সময়ে ভারত সফরে একটি ওয়ানডে ছাড়া আর কোনো ম্যাচে জয়ের মুখ দেখেনি বাংলাদেশ এ দল। তবে এবার বেশ জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে সৌম্য সাব্বিররা। এদিন দীর্ঘক্ষণ নেটে ব্যাটিং ও বোলিং অনুশীলন করে কাটিয়েছেন তারা। এবারের জাতীয় লিগে দুর্দান্ত পারফর্ম করা মোসাদ্দেক হোসেন সৈকতও ডাক পেয়েছেন এ দলে। দলে জায়গা পেয়ে নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে চান বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি প্রথমবারের মতো সহ অধিনায়কের দায়িত্ব পাওয়া সৌম্য সরকারের প্রত্যাশা ব্যর্থতা ভুলে সামনের সিরিজগুলোতে ভালো পারফর্ম করা। আসলে আমি ঘরোয়া লিগ শেষ করার পর মানে শেষ হয় না, 2টা ম্যাচ শেষ হয়েছে। তারপর আমার সিলেক্টর থেকে ফোন দেওয়া হয়েছে যে তুমি এই টিমে যাচ্ছ, নেক্সট ম্যাচটা তুমি খেলতে পারবে না। তো আমার ইচ্ছাটা হলো যে চেষ্টা থাকবে যে ঘরোয়া লিগে যে পারফরমেন্স ছিল এই পারফরমেন্স ধারাবাহিকতা বজায় রাখা এবং সুযোগ পাইলে ভালো খেলবো ইনশাল্লাহ। ইন্ডিয়াতে যেটা হয়েছে আমি চেষ্টা করেছি যে ভুলে যাওয়ার জন্য, নেক্সটে যেটা আসছে সেটাতে যেন ভালো করতে পারি তার জন্য প্র্যাকটিসটা আরও ভালো করে করছি। এখন তো আর ভুল শুধরানোর মতো কিছু নাই, এখন নর্মাল প্র্যাকটিস। যাওয়ার আগে যতটুকু সম্ভব নিজেকে আরও প্রিপেয়ার করার জন্য। সন্ধ্যার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। যে এলাকায় বসবাস সে এলাকার স্কুলে শিশুদের ভর্তি করানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। মুক্তিযুদ্ধ ও বিজয়ের ইতিহাস জানানোর আহ্বান, স্বাগত জানালেন শিক্ষাবিদরা। দেশে এখন ক্রান্তিকাল চলছে বললেন মির্জা ফখরুল। সংকট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। বিদেশিদের রেড অ্যালার্ট জারি বাংলাদেশের জন্য লজ্জাজনক মন্তব্য এরশাদের। বললেন দেশে গণতন্ত্র নেই, সব জায়গায় চলছে দলীয়করণ। মিনা দুর্ঘটনায় নিহতদের লাশ ফিরিয়ে আনার অনুমতি দেয়নি সৌদি সরকার। এখনো 70 জন নিখোঁজ, জানালেন ধর্মসচিব। এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুজাহিদ ও সালাউদ্দিন কাদেরের চূড়ান্ত রায়ের রিভিউ আবেদন করতে হবে 15 অক্টোবরের মধ্যে। দণ্ড পরিবর্তনের সুযোগ নেই, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।